তোমাদেরকে কি বলে কি শুরু করেছিলাম দেখো তো কোঅর্ডিনেশন কতটা হয়েছিল ভার্নার তত্ত্বটা হয়েছিল ভার্নার তত্ত্বের সাহায্যে প্রয়োগটা করিনি তাই তো ঠিক আছে লিখো পয়েন্ট করো ভার্নারের তত্ত্বের সাহায্যে কোঅর্ডিনেশন যৌগের বা অ্যামোনিয়া সমন্বিত কোঅর্ডিনেশন যৌগের দেখো অ্যামোনিয়া সমন্বিত কোবাল্ট ক্লোরাইড একে রাখো কোবাল্ট ক্লোরাইড আমি তো বলছি লিখো অ্যামোনিয়া সমন্বিত কোবাল্ট ক্লোরাইড যৌগের স্থায়িত্বের ব্যাখ্যা ভার্নারের তত্ত্বের সাহায্যে ভার্নারের তত্ত্বের সাহায্যে অ্যামোনিয়া সমন্বিত কোবাল্ট ক্লোরাইড যৌগের স্থায়িত্বের ব্যাখ্যা কোবাল্ট ক্লোরাইড যেটা CO এখানে কোবাল্টটা 3 স্টেটে আছে অক্সিডেশন স্টেট 3 যৌগটার एग्जांपल আমি দিচ্ছি CO Cl3.6NH3 একটা যৌগ এটা হচ্ছে কোবাল্ট ক্লোরাইড যৌগের एग्जांपल মুখে বলছি লেখা ছোট হলেও ভালো করে শুনবে তাহলে হয়ে যাবে COCl3.6NH3 COCl3.6NH3 এই যে যৌগটা ডট ফর্মে আছে যারা ডট ফর্মে থাকে তাদেরকে আমরা যুত যৌগ বলি বা অ্যাডিশন কম্পাউন্ডস বলি যুত যৌগ যে যৌগটা যেরকম আমরা দেখছি এই ফর্মে থাকে না এই যৌগটা কোঅর্ডিনেট ফর্মে থাকে কোঅর্ডিনেট ফর্ম যেমন আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছিলাম এরকম একটা যৌগ এই যৌগটা এই ফর্মে থাকে না এর অ্যারোমেটিসিটি নিয়ে যখনই আলোচনা করি তখন এই যৌগটাকে এরকম ফর্মে রাখি না এরকম ফর্মে থাকে না এরকম একটা ফর্মে থাকে আশা করছি মনে পড়ছে তোমাদের তাই না তখন ওই ব্যাপারটাই যে এই যে কম্পাউন্ডটা যেরকম ভাবে আঁকছি বা যেরকম ভাবে লিখছি এই ফর্মে থাকে না ঠিক তেমনটাই এই যে কম্পাউন্ডসটা তোমাকে যদি এইভাবে দেওয়াও থাকে কোশ্চেনে তাহলে আমরা এই ফর্মে আঁকবো না বা এই ফর্মে রাখবো না বুঝছে তো আচ্ছা তাহলে এটা এই ফর্মে থাকে না তো কি ফর্মে থাকে দেখে নাও CONH3 হোল 6 থার্ড ব্র্যাকেট Cl3 এই ফর্মে থাকে এর আগের দিন যেটা বলছিলাম এবার এইটাকে যদি জলীয় দ্রবণে দেওয়া হয় তাহলে কি হবে CONH3 হোল 6 থার্ড ব্র্যাকেট 3 প্লাস 3Cl মাইনাস এটাকে যদি আবার AgCl দেওয়া হয় মানে সরি Ag চূর্ণ দেওয়া হয় তখন AgCl এর অবক্ষেপ পাবো কয় মোল 3 মোল অবক্ষেপ পাবো দেখো এই যে যৌগটা এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এটাকে বলা হয় জটিল আয়ন যারা জটিল আয়ন কোঅর্ডিনেটেড ফর্মে থাকা যারা জটিল আয়ন তারা সর্বদা কালার দেখায় এবং এই যৌগটার কালার হচ্ছে কি কমলা অরেঞ্জ কালার চলো আরেকটা কম্পাউন্ডস দেখাচ্ছি COCl3.5NH3 বোঝা গেল তাহলে এই ফর্মে থাকে না নিশ্চয়ই এটা এই ফর্মে থাকে না কি ফর্মে থাকে কোঅর্ডিনেটেড ফর্মে থাকে CONH3 হোল 5
থার্ড ব্র্যাকেট Cl3। এবার কেন বা কি কারণে এই যৌগটা স্টেবল না, এটাই ভার্নারের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কোবাল্টের এখানে NH3 লিগ্যান্ড রূপে আছে 5খানা দিয়ে দিয়েছি, বাইরে আছে Cl ও লিগ্যান্ড রূপে ব্যবহার হতে পারে বা হয়। যেহেতু কোবাল্ট 6টা লিগ্যান্ডকে রাখে, তার কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্কাঙ্ক সংখ্যা 6, তাই সে 5টাতে স্টেবল না। এই কারণে তারা বা এই কোবাল্ট কি করে, বাইরে থেকে একটা Cl কে নিয়ে নেয়, কাজে এইটা আর এই ফর্মেও থাকে না, এটা চলে যায় এই ফর্মে CONH3 বাইরে থেকে একটা Cl কে নিয়ে এই স্টেবল হয়ে যায়। তাহলে বাইরে বরাবর থাকলো দুটা। এবার এটাকে যদি জলীয় দ্রবণে দিই তখন এটা এই ফর্মে লেগে যায় CONH3 Cl থার্ড ব্র্যাকেট 2 প্লাস 2Cl মাইনাস। এটাকে যখন এই যে চূর্ণ দেওয়া হয় তখন আমরা কয় মোল পাবো, 2 মোল HCl। বেসিক্যালি দেখো ভালো করে খেয়াল করো, এই জায়গাতে 3টা Cl আছে। কোশ্চেন কিন্তু ওখান থেকে তোমাকে দেবে না, এখান থেকে দিয়ে বলবে না যে এই যে চূর্ণ দেওয়া হবে, দিলে এটাতে দেবে, বলবে এই যৌগে এই যে চূর্ণ দেওয়া হলে HCl কয় মোল পাবো, একদম স্পষ্ট করে ভুলটা করাবে তোমাকে। তাহলে এখানে 3টা Cl আমরা দেখতে পাচ্ছি বাইরে, তাহলে বুঝবো যে 3টাই HCl পাবো। কিন্তু এইটা এই ফর্মে থাকে না, এই ফর্মে থাকে অ্যাকচুয়ালি। এখান থেকে জলীয় দ্রবণে কি হয় সেটা আমরা বুঝতে পারি। এবং এটাও তো জটিল আয়ন, এই যে জটিল আয়নটা, সেই জটিল আয়নটা কালার কি, গোলাপি, যেটা মেয়েদের খুব পছন্দ, গোলাপি বর্ণ। গোলাপির ইংরেজি কি, পিঙ্ক। পিঙ্ক লাল বলছে কি আবার, পিঙ্ক, ঠিক আছে। আচ্ছা আরেকটা যৌগ দেখো COCl3.4NH3, তাহলে এটা এই ফর্মে থাকে না, কি ফর্মে থাকে, CONH3 বাইরে Cl3 ধরলাম আমি, কিন্তু এই ফর্মে সে স্টেবল না, তার জন্য দুটো Cl কে সে লিগ্যান্ড রূপে নিয়ে নেয়। তাহলে এটা আসলে এই ফর্মে চলে আসে CONH3 Cl2, ঠিক আছে। আর বাইরে কটা Cl, তাহলে এটাকে আবার যদি জলীয় দ্রবণ দিই, কাছাকাছি হয়ে আছে, কালার চেঞ্জ করে দেব, সবুজ করে। তাহলে এটাকে যদি দিই জলীয় দ্রবণে, তাহলে এটা কি হয়, CONH3 Cl2 থার্ড ব্র্যাকেট প্লাস Cl মাইনাস। তাহলে এটাকে যদি আবার এই যে চূর্ণ দেওয়া হয়, তাহলে HCl পাবো কয় মোল, 1 মোল HCl পাবো। এবার আরেকটা জিনিস যেটা দেখো, যৌগ এইটাই নেব, এই যৌগটাই নেব। আচ্ছা জটিল আয়ন যেটা তৈরি হলো, সেই জটিল আয়নটা হচ্ছে সবুজ কালারের, যেটা কালারটা আমি অলরেডি এটা দিয়ে দিলাম, সবুজ কালার, গ্রিন। আরেকটা যৌগ পাওয়া গেছে COCl3.4NH3, ভালো করে খেয়াল করবে, হ্যাঁ এই যৌগটা পাওয়া গেছে, এই যৌগটা পাওয়া গেছে, কমলা কালার নাই, আচ্ছা আছে, এই যৌগটা পাওয়া গেছে। তার মানে এই যৌগটাতে এই ফর্ম ডাইরেক্ট আছে, CONH3 কি হবে, Cl2 থার্ড ব্র্যাকেট Cl, তাই তো। এবার এটা কি করছি, জলীয় দ্রবণে দিলাম, জলীয় দ্রবণে দেওয়া হলে আয়নে তো ভাঙবে, কিভাবে ভাঙবে দেখো, CONH3 Cl2 থার্ড ব্র্যাকেট প্লাস Cl মাইনাস। এটাকে যদি আবার এই চূর্ণ দেওয়া হয়, তাহলে HCl পাবো, 1 মোলই পাবো। কিন্তু দেখার বিষয় কোন জায়গায়, দেখো এই যে এটা, এই যে এর কালারটা আলাদা, এর কালারটা বেগুনি, কি গুনি, বেগুনি। তার মানে বুঝে গেলাম এটাই স্পষ্ট যে এখান থেকে এই যে কম্পাউন্ডার, এই কম্পাউন্ডার ফর্মুলা এক, মলিকুলার ফর্মুলা এক, বাট এই যে জটিল আয়ন দিচ্ছে তার কালার সবুজ, আর এই যে জটিল আয়নটা দিচ্ছে তার কালারটা বেগুনি।
দুজনই আবার AgCl দেয় 1 মোল করে, কিন্তু জটিল আয়নের কালার আলাদা। এখান থেকে আমরা একটা প্রমাণ বা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে এই দুটো যৌগের এম্পিরিক্যাল বলছি মানে ফর্মুলা একই হতে পারে, মলিকুলার ফর্মুলা একই হতে পারে, বাট তাদের সমাবয়ব হয়তো দুই রকম আছে। বুঝতে পারছো? আইসোমারটা দুই রকম আছে নিশ্চয়ই। এবার যে আইসোমার গুলো আছে সেটা আমি দেখাবো আস্তে আস্তে। চলো এবার একটু দেখে নিই সেটা কি। সেটা হচ্ছে যে সবুজ কালিতে লিখবো না লাল কালিতে লিখবো? কোন কালিতে লিখবো? আচ্ছা এই কালিটা লিখছি, খুব কিউট লাগবে আমার কালিটা। দেখো ভালো করে খেয়াল করো, এখান থেকে COCl3 থেকে COCl3 থেকে যে জটিল আয়ন এবং আয়নস পেয়েছি, যে জটিল আয়নটা পেয়েছি এবং এই যে নেগেটিভ যে আয়নস গুলো পেয়েছি, অ্যানায়ন গুলো যেগুলো পেয়েছি, টোটাল আয়নটা কটা? এখানে টোটাল আয়ন কটা হলো বলো তো? 4 নাম্বার অফ আয়ন, 4টা আয়ন পেলাম, তাই না? এখানে কটা আয়ন পেলাম? 3টা আয়ন পেলাম, 3টা আয়ন, ঠিক আছে? আর এখানে কটা আয়ন পাচ্ছি? 2টো আয়ন পাচ্ছি। তাহলে তোমরা এবার বলো যে কোন যৌগটা তড়িৎ পরিবাহিতা বেশি দেখাবে, মোলার কন্ডাক্টিভিটি বেশি দেখাবে? কোনটা? ভেরি গুড, 4টা আয়ন যেটাতে ভাঙছে সেই যৌগটাই পরিবাহিতা বেশি দেখাবে, কারণ আমরা জানি নাম্বার অফ আয়নের সাথে কন্ডাক্টিভিটি সমানুপাতিক ইন জেনারেল। কিছু ক্ষেত্রে আবার গাঢ় আর লঘু হলে আলাদা হতে পারে, সেটা এক্সেপশনাল কেস। তার মানে কি এই যৌগটার কন্ডাক্টিভিটি বেশি। তাহলে এটাকে যদি A কম্পাউন্ড বলি, এটাকে B কম্পাউন্ড বলি, এটাকে C কম্পাউন্ড বলি, এটাকে D বলি, তাহলে কন্ডাক্টিভিটি কার বেশি? A greater than B greater than C equals to D, equals, এটা কেন আর এগুলো করবো? equals to D, ঠিক আছে? যদি তোমাকে এরকম যৌগ দেয়, আমি এদিকে লিখছি দেখো, যদি এরকম যৌগ দেয় যে COCl3.3NH3, তাহলে কি করব? তাহলে কটা AgCl পাবো? একটাও পাবো না। কেন? কারণ 3টা NH3 আর 3টা Cl কে নেবে, দিয়ে টোটালটাতে আর কোনো আয়ন তৈরি হবে না, বাইরে কোনো আয়ন নাই, যার জন্য Ag শূন্য দিলে কোনো Cl না থাকার জন্য, বাইরে আয়নীয় অংশে না থাকার জন্য AgCl ও পাওয়া যাবে না। ওকে, চলো টুকে নাও সুন্দর করে। ঠিক আছে, বাকিটা লিখে নাও, তাহলে বুঝলে কি করতে, নিজের মতো লিখে নেবে। আচ্ছা শোনো, এবার শুধু আমি একটা করে এক্সাম্পল দিচ্ছি আর তোমরা বলবে নাম্বার অফ আয়ন, আর আমি বার করতে যাব না। হ্যাঁ, নাম্বার অফ আয়ন কটা আর কত মোল AgCl পাওয়া যাবে। যেমন ধরো PtCl4.6NH3, বলো তোমরা বলো কটা AgCl পাবো? AgCl কটা পাবো? ভেরি গুড। আয়ন সংখ্যা কটা হবে? আয়ন সংখ্যা 5টা। নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, PtCl4.5NH3, বলো AgCl কটা পাবো? কটা? শিওর তো? ভেরি গুড। আর নাম্বার অফ আয়নস 4টা। PtCl4.4NH3, নাম্বার অফ AgCl কটা পাবো? দুটা তো, কারণ দুটা এখান থেকে নেবে, কিচ্ছু করবে না, শর্টকাটে এটাকে দেখবে কটা আছে, 4টা। 6 পূরণ করার জন্য এখান থেকে দুটো, কোনো জায়গায় 4টা আছে, ঠিক আছে? কিন্তু Pt এখানে +4 স্টেটে আছে, তাই সে 6টা লিগ্যান্ড নেবে। তোমাদেরকে আমি 4 নাম্বার সূত্রে লিখে দিয়েছিলাম, কে কোন স্টেটে থাকলে কটা তার সমর্গাঙ্ক সংখ্যা হবে, কটা লিগ্যান্ডকে সে ধরবে ম্যাক্সিমাম, সেই সংখ্যাটাকে আমরা দেব, দিয়ে বাকিটা AgCl তৈরি করবে। ঠিক আছে? তাহলে নাম্বার অফ আয়নস কটা হবে? নাম্বার অফ আয়নস 3টা না 2টা? 3টা। ঠিক আছে।
আরেকটা PtCl4.3NH3 বলো AgCl কটা পাবো? একটা। AgCl একটা। নাম্বার অফ আয়নস দুটা। আচ্ছা PtCl4.2NH3 বলো তো AgCl কটা পাবো? একটাও না। আর নাম্বার অফ আয়নস কটা? একটাও না। কেন বলো তো? কারণ বাইরে কেউ নাই বলে ও আয়নে ভাঙবে কিভাবে? তার বাইরে কেউ থাকলেই তো তার করেসপন্ডিং আয়নে ভাঙতো, নাই তো ভাঙবে কিভাবে? তাহলে মোলার কন্ডাক্টিভিটি কার বেশি হবে? 1 নাম্বার থেকে 5 নাম্বার কার বেশি মোলার কন্ডাক্টিভিটি? 1 এর বেশি, 2 এর তার থেকে একটু কম, 3 এর তার থেকে আরেকটু কম, 4 এর আরেকটু কম, 5 এরটা একদমই নাই বলা যায়। ওকে ঠিক আছে, তোমরা এক্সাম্পলটা লিখে নাও, নিজের মতো করে ঘরে বসে ওই রকম ভাবে করবে। শুধু কালারটাই তোমরা দিতে পাবে না, পারছো না বা পারবে না, বাকি ওই আগের মতো করে নেবে। রংটাই শুধু দিতে পারবে না, ঠিক আছে? বাকিগুলো একই, মানে একই রকম ভাবে করবে। নেক্সট পয়েন্ট করো ভার্নারের তত্ত্বের সীমাবদ্ধতা। এটা টুকতে দিন, একটা টুকলে বাকি সবটি হয়ে যাবে, টুকতে দিন। হয়েছে? ওকে দেখো, ভার্নারের তত্ত্বের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ অর্নার্স থিওরি। শোনো, কি কি লিমিটেশন আছে সেগুলো আমি স্পষ্ট করে দিচ্ছি। এই তত্ত্ব মানে ভার্নারের তত্ত্ব যে কথাগুলো বলেছিল সেই কথা মতো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কেন্দ্রীয় ধাতুরূপে যারা গণ্য হয়, কেন্দ্রীয় ধাতুরূপে যারা বিবেচিত হয়, সেগুলো খুব নির্দিষ্ট, মানে কিছু কিছু ধাতুকেই ওখানে ব্যবহার করা যায়। কিন্তু সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হলো যে সব ধাতু যারা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সে যদি ট্রানজিশন এলিমেন্টস বসে বা ধাতু যদি বসে, তাহলে কিছু কিছু কেন, সবাই কেন বুঝতে পারে না, এটা একটা লিমিটেশন। নাম্বার 2, এই তত্ত্ব দ্বারা লিগ্যান্ডকে কেন্দ্রীয় ধাতুকে কেন্দ্রীভূত করে বা কেন্দ্রীয় ধাতুর চারপাশে যে লিগ্যান্ডগুলো ছড়িয়ে থাকে তার বিন্যাসটার ব্যাখ্যা দেওয়া যায়নি। আর নাম্বার 2, এই তত্ত্ব থেকে যৌগের চৌম্বক ধর্ম, ইভেন আলোকীয় ধর্ম, তারও ব্যাখ্যা দেওয়া যায়নি। তাহলে পয়েন্টস গুলো তোমরা লিখে নাও। লিখো, এই তত্ত্ব দ্বারা কোঅর্ডিনেশন যৌগের গঠনে নির্বাচিত কিছু সংখ্যক ধাতু ব্যবহৃত কেন হয়, তার ব্যাখ্যা দেওয়া যায়নি। নাম্বার 2, কেন্দ্রীয় ধাতব মৌলের চতুর্দিকে গৌণ যোজ্যতাগুলি ত্রিমাত্রিক দিকে
নির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে কেন তার ব্যাখ্যা দেওয়া যায়নি। ত্রিমাত্রিক দিকে নির্দিষ্টভাবে বিন্যস্ত থাকে কেন তার ব্যাখ্যা দেওয়া যায়নি বা যায় না। এই তত্ত্ব দ্বারা কোঅর্ডিনেশন যৌগের চৌম্বকীয় ও আলোকীয় ধর্মের কারণ ব্যাখ্যা করা যায় না। চৌম্বকীয় ও আলোকীয় ধর্মের কারণ ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, আচ্ছা তাহলে লিমিটেশন অফ হর্নার্স থিওরি আমি একটু ব্যাখ্যা করছি। দেখো সাপোজ K4 FeCl হোল 6, এই যে কম্পাউন্ডটা সুন্দর করে লিখে দিলাম, একটু বুঝিয়ে দিচ্ছি। হর্নার্স থিওরির মাধ্যমে যা যা আমরা শিখেছি বা শিখছিলাম সেগুলো থেকে 3-4টা জিনিস সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। নাম্বার 1, এই যে যৌগটা, এই যৌগের মধ্যে কেন্দ্রীয় ধাতুর সাথে লিগ্যান্ড গুলো চতুর্দিকে যে বিন্যস্ত থাকে তার ব্যাখ্যাটা পাওয়া যায় না। কিভাবে থাকে ত্রিমাত্রিক দিকে, কিভাবে যে থাকে Fe এদিকে Cn 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 Cn, মানে এরকম ফর্মে থাকবে না কি ফর্মে থাকবে সেই ব্যাখ্যাটা হর্নার্স দিতে পারে। নাম্বার 2, এই তত্ত্ব দিয়ে এই যৌগের চৌম্বকীয় ধর্ম, মানে এই যৌগটা প্যারাম্যাগনেটিক নাকি ডায়াম্যাগনেটিক, তার সঠিক ব্যাখ্যাটা বা কেন এটা চৌম্বকীয় ধর্ম দেখাচ্ছে, প্যারাম্যাগনেটিক কেন, ডায়াম্যাগনেটিক কেন, তার কারণ ব্যাখ্যা করতে পারেন। আর নাম্বার 1 কি বললাম, এই তত্ত্বের মাধ্যমে এটা বোঝা যায় না যে কেন নির্বাচিত কিছু সংখ্যকই এখানে ব্যবহৃত হয়। এফির জায়গায় আমরা সেখানে পিটি নেব বা নির্বাচিত কিছু নেব, হর্নার্স যেগুলো বলেছিলেন সেগুলোই কেন বসে, কেন অনেকেই বসতে পারতো বসে না, নির্বাচিত নির্দিষ্ট ধাতুই কেন বসবে, সবারই অধিকার আছে সেগুলো ধাতুগুলো বসার বা সবাইকে বসাতে পারতাম, নির্বাচিত কিছু কিছু কেন বসবে তার সঠিক ব্যাখ্যা তিনি দিতে পারেনি। পরবর্তীকালে বিভিন্ন থিওরিগুলো উঠেছে, সেগুলোর মাধ্যমে এগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে, সেগুলো ধীরে ধীরে আমরা ওকে। চলো নেক্সট, এবার কোঅর্ডিনেশন যৌগের কিছু পরিচয় আমরা জানবো, যদিও কিছু বলেছি আগে, তারপরেও আজকে বলবো কিছু কিছু। নাম্বার 1, কোঅর্ডিনেশন এন্টিটি, কোঅর্ডিনেশন এন্টিটি। নাম্বার 2, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার। নাম্বার 3, কোঅর্ডিনেশন লেয়ার। আমার সাথে সাথে লিখতে থাকো এগুলো, কারণ সঙ্গে সঙ্গে গুছিয়ে আমি চলে যাব। কোঅর্ডিনেশন লেয়ার। নাম্বার 4, লিগ্যান্ড। কোঅর্ডিনেশন নাম্বার যেটা, সেটাকে লিগ্যান্সিও বলা হয়, লিগ্যান্সি। তো লিগ্যান্সি কোথাও দেখবে তো বুঝতে পারবে না কোনটা, কোঅর্ডিনেশন নাম্বারটাকে লিগ্যান্সি বলা হয়। নাম্বার 5, কেন্দ্রীয় ধাতব মৌল বা সেন্ট্রাল মেটাল অ্যাটম। নাম্বার 6, ডোনার অ্যাটম।
Number 7, counter ion. Number 8, ionizable part. Ionizable part বা ionizable region. এগুলোর মধ্যে সবই তোমরা জানো বা বলেছি। আমি বেসিক্যালি এনটিটিটা বলছি, কাউন্টার আয়ন বলছি, ডোনার অ্যাটম বলছি, লিগ্যান্ড কোঅর্ডিনেশন লেয়ার, কোঅর্ডিনেশন নাম্বার, আয়োনাইজেবল পার্ট এগুলো বলেছি। তাও একটাতে সবগুলোকে বলে দিচ্ছি। যেমন ধরো CO NH3 হোল 4 Cl2 থার্ড ব্র্যাকেট Cl, এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? CO, মন দিয়ে শুনবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এগুলো পরিচয়গুলো জানা আমাদের খুব দরকার। প্লাস প্লাস Cl মাইনাস, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এটা থেকে এটা ভাঙতে গিয়ে যে জটিল আয়নটা পেলাম, এই যে গোটা জটিল আয়ন যেটা পেলাম, এই গোটা জটিল আয়নটাকে বলা হলো কাউন্টার আয়ন। কি বলা হলো? কাউন্টার আয়ন। গোটাটাকে বলবো কাউন্টার আয়ন। তাহলে কাউন্টার আয়ন না 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 মিস্টেক হলো কোঅর্ডিনেশন এনটিটি ওটা। আচ্ছা শোনো, তাহলে যে গোটা আয়নটা পেলাম, মানে গোটা অঞ্চল যেটা পেলাম, এই যে অঞ্চলটা, এইটাকে বলবো কোঅর্ডিনেশন এনটিটি। একটু মিস্টেক হলো, এটাকে বলবো কোঅর্ডিনেশন এনটিটি, ঠিক আছে? কোঅর্ডিনেশন এনটিটি ওই যে আয়ন সহ, মানে প্লাস আয়নটা গোটাটা মিলিয়ে এটা হচ্ছে কোঅর্ডিনেশন এনটিটি। কোঅর্ডিনেশন এনটিটির সাথে বাইরের যে আয়নসটা থাকে, সে ক্যাটায়ন হোক এবং অ্যানায়ন হোক, সেগুলো যুক্ত হয়ে এরা এই যৌগটা ফর্ম করে, জটিল যৌগটা ফর্ম করে। বোঝাতে পারলাম? তাহলে কোঅর্ডিনেশন এনটিটি মানে কোঅর্ডিনেশন অঞ্চলটা যখন আয়ন ফর্মে থাকবে তখন সেটাকে বলবো কোঅর্ডিনেশন এনটিটি, ঠিক আছে? আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার, কেন্দ্রীয় ধাতুকে কেন্দ্র করে তার পাশে যে লিগ্যান্ড গুলো থাকে, সেই লিগ্যান্ডটাই হচ্ছে, সেই লিগ্যান্ডের সংখ্যাটাই হচ্ছে তার কি কোঅর্ডিনেশন নাম্বার। তার মানে এখানে কোঅর্ডিনেশন নাম্বারটা, কোঅর্ডিনেশন নাম্বার সমান 6। কেন? 4টা NH3 লিগ্যান্ড আর Cl দুটো লিগ্যান্ড, তাই এখানে লিগ্যান্ড সংখ্যা আমরা যা পাবো সেটাই হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। তো কোঅর্ডিনেশন লেয়ার কোনটা? তাহলে যখন এই অবস্থাটা নরমাল ফর্মে থাকবে, এই অঞ্চলটাকে বলা হয় কোঅর্ডিনেশন লেয়ার। কোঅর্ডিনেশন লেয়ার মানে এটাকে বাংলায় বলে কোঅর্ডিনেশন বা সবর্গীয় স্তর। লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে কেন্দ্রীয় ধাতুকে যেসব পরমাণু বা পরমাণু পুঞ্জ যারা ক্যাটায়ন ফর্মে থাকতে পারে, অ্যানায়ন ফর্মে থাকতে পারে বা প্রসম ফর্মে থাকতে পারে, যারা কেন্দ্রীয় ধাতুর সাথে অসমযোজী বন্ধন গঠন করে, তারাই কি লিগ্যান্ড। এই লিগ্যান্ডরা কেন্দ্রীয় ধাতুকে গার্ড হিসেবে রাখে, বলেছিলাম গার্ড মানে চারদিকে ওরা ঘিরে ধরে। সেন্ট্রাল মেটাল তো আমরা জানি, যে মৌলটা এই কেন্দ্রে থাকে এবং যার ধর্ম মেটাল, তাকে আমরা কি বলবো? সেন্ট্রাল মেটাল। বেসিক্যালি একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডসে একটা মেটাল থাকে, তবে দুটাও থাকতে পারে, সেটা আলাদা ভাগ, পলিহেড্রন, ঠিক আছে? আচ্ছা, সেন্ট্রাল মেটাল হলো। ডোনার অ্যাটম কি? ডোনার অ্যাটম কিন্তু যে অ্যাটমটা কেন্দ্রীয় ধাতুকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে। NH3 এর ক্ষেত্রে দেখো, ভালো করে লক্ষ্য করো যে NH3 এর ক্ষেত্রে নাইট্রোজেনও আছে, হাইড্রোজেনও আছে,
দুজনের মধ্যে দুজনেই কিন্তু ইলেকট্রন জোড় দেবে না, কোবাল্টকে দুজনেই ইলেকট্রন জোড় দেয় না বা দিতে পারে না। দেবে যে তখন সে ডোনার, কিন্তু কিছু ক্ষেত্রে যদি দুজন দেয়ও তখন সেটা আলাদা আলাদা ভাবেও দিতে পারে, একসঙ্গেও দিতে পারে। যদি দুজন একসাথে দেয় তখন বাই ডোনার বলবো, বুঝতে পারলাম? যদি দুজন থাকে, দুজনই ডোনার, দুজন যদি ডোনার থাকে তারা যদি সিঙ্গেল সিঙ্গেল ভাবে ডোনেট করে তখন মনো ডোনার। আবার যদি দুজন একসঙ্গে ডোনেট করে তখন হয়ে যাবে বাই ডোনার। দুটো ডোনার থাকতে পারে না এটা নয়, থাকতেই পারে, কিন্তু যখন সিঙ্গেল ভাবে দেবে তখন সেটা সিঙ্গেল ডোনার বা মনো ডোনার। আর যদি দুজন একসাথেই দেয়, ডোনেট করে, তখন সেটা বাই ডোনার। ওকে, তাহলে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনটা ডোনেট করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কোবাল্টকে, তাই নাইট্রোজেন হচ্ছে ডোনার অ্যাটম। বুঝতে পারলাম? আর কাউন্টার আয়নটা আমি ঠিকঠাক তারা একটু ঠিক আছে। কাউন্টার আয়ন যেটা, সেটা হচ্ছে যে অংশটা ওই কোঅর্ডিনেশন এন্টিটি থেকে বেরিয়ে যায়। কোন অংশটা বেরোলো? এই Cl মাইনাস আয়নটা কোঅর্ডিনেশন অংশ থেকে বেরিয়ে গেল, এইটাকে বলবো কি কাউন্টার আয়ন। তাহলে এই যে আয়নটা ক্যাটায়নে হোক বা অ্যানায়নিক ফর্মে হোক, জটিল যেটা আয়ন সেটাকে বলবো কোঅর্ডিনেশন এন্টিটি, আর যেটা কোঅর্ডিনেশন এন্টিটি থেকে বেরিয়ে আয়নিক ফর্মে আলাদা হয়ে গেল তখন সেটাকে বলবো কি কাউন্টার আয়নস। ওকে, আর আয়নাইজেবল পার্ট, যে পার্টটা আয়নে দ্রবীভূত হয়, তার মানে বেসিক্যালি বলছি কোনটা কাউন্টার আয়নটাকে, কিন্তু আয়ন ফর্মটাকে না, নরমাল ফর্মটাকে বলবো তার কি আয়নীয় অংশ, মানে ওই বাইরেরটা আয়নীয় অংশ, ভেতরেরটাকে বলবো কোঅর্ডিনেশন লেয়ার। ঠিক আছে, তাহলে এত কিছু পরিচয় আমি জানলাম, বুঝলাম, টুকে নিলে ভালো, না টুকলে বুঝতে পেরে গেছো আশা করছি, অসুবিধা হওয়ার কথা নয়। চলো, হ্যাঁ, ডোনার অ্যাটমটা, আমি ডোনার অ্যাটমটা তাহলে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটি টুকলে টুকু, না আমি মিটিয়ে দিয়ে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ডোনার অ্যাটমটা আপনাদের, তাই তো? ডোনার মানে দাতা, অ্যাটম মানে মৌল। যে ডোনেট করে, যে দান করে, কি দান করবে? অসমযোজী বন্ধন করার জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ি দান করবে, যে দান করবে সে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে ছবি এঁকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, ডোনার অ্যাটম যে বুঝতে চাইলে একটু মন দিয়ে দেখো। ধরো আমি একটা এক্সাম্পল লিখছি। আচ্ছা, ওই নরমাল যে এক্সাম্পলটা আমি দিয়ে থাকি সেটাই লিখে নাও। K4 FeCl হোল 6 থার্ড ব্র্যাকেট, এই যে যৌগটা, K4টা আলাদা করো, ছাড়ো, এই অংশটা আমি এঁকে দেখাচ্ছি। এখানে Fe, হ্যাঁ, এবার এই দিক থেকে Cl নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিচ্ছে, এই দিক থেকেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিচ্ছে, এদিক থেকেও দিচ্ছে, এদিক থেকেও দিচ্ছে, এদিক থেকেও দিচ্ছে, এদিক থেকেও দিচ্ছে। ঠিক আছে, এবার সি আর এন এর মধ্যে দুজনই দেয়, সি এন দুজনের মধ্যে দুজনই দেয়, কিন্তু এক্ষেত্রে যদি কার্বন দেয়, কার্বনটা তখন সেই মুহূর্তে ডোনার। ঠিক আছে, বুঝতে পারছো তো? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কার্বনও দিতে পারে, আবার নাইট্রোজেনও দিতে পারে, কিন্তু যখন কার্বন দিবে তখন ডোনার হবে কার্বন। আবার যখন নাইট্রোজেন দিবে, ধরো সাপোজ এন আর সি, এই মুহূর্তে কে দিচ্ছে? নাইট্রোজেন দিচ্ছে, তখন ডোনার হয়ে গেল কে? তাহলে কি আমরা বলবো স্যার এটা বাই ডোনার? উত্তর হচ্ছে না। কি ডোনার? মনো ডোনার। কেন? কারণ সিঙ্গেল সিঙ্গেল ভাবে তারা দিতে পারছে, একসঙ্গে দিলে তখন সেটাকে বাই ডোনার বলবো। বাই ডোনার আছে, আমি যেমন ধরো তোমাকে দেখাচ্ছি, এখানে সিও, সাপোজ এইখানে একটা যৌগ, মানে লিগ্যান্ড দিচ্ছি কি NH2
CH2 CH2 NH2 এই এনটাও আবার দিচ্ছি। তাহলে একটা লিগ্যান্ড আমি লিখলাম, এখানে লিগ্যান্ড লিখেছি একটা, এইটাই একটা লিগ্যান্ড, এটা একটাই জাস্ট লিগ্যান্ড। এই লিগ্যান্ডটা হচ্ছে NH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড NH2। ভালো করে শুনবে, CN যেমন একটা লিগ্যান্ড, এটা বড় করে লিখেছি বাট এটা একটাই লিগ্যান্ড। তাহলে এই লিগ্যান্ডটা যখন COর সাথে এদিক থেকেও ধরো ঢুকলো, অন্য কালিতে দেখাচ্ছি, এদিক থেকেও ধরো ঢুকলো NH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড NH2, তাহলে লিগ্যান্ড লেগেছে কটা? দুটা লিগ্যান্ডেই কিন্তু 4 জনের হাত পূরণ করে ফেলেছে। 4টা লিগ্যান্ড মানে মনোডেন্টেড লিগ্যান্ডের মতো কাজ করে ফেলেছে। তার মানে এখানে নাইট্রোজেন এবং এখানকার নাইট্রোজেন ডোনার এবং তারা একসঙ্গে দান করছে, বুঝতে পারছো? তাই এই লিগ্যান্ডটাকে বলবো বাইডেন্টেড লিগ্যান্ড। এই লিগ্যান্ডটার নাম হচ্ছে EN, স্মল EN দিয়ে লেখা হয় ইথিলিন ডাইয়ামিন। এক্ষেত্রে CN-টাকে আমরা বলবো কি মনোডোনার বা মনোডেন্টেড লিগ্যান্ড, এবং এই লিগ্যান্ডে যেহেতু দুজনই পৃথকভাবে সিঙ্গেল তারা ডোনেট করতে পারে, তাই উভয়মুখী এদের বলা হয়, মানে উভয়মুখেই ডোনেট করতে পারে, তাই না? আর উভয়মুখে ডোনেট করতে পারে, তাই এদের নাম রাখা হলো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। কি নাম রাখা হলো? আমরা লিগ্যান্ডের শ্রেণীবিভাগ যখন করবো তখন আরো সুন্দর করে ক্লিয়ার হবে আশা করছি। ডোনার যারা যারা বলছিল বুঝতে পারছো তো? এবার অসুবিধা আছে কারো? অসুবিধা আছে? এটা অবশ্যই বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডোনেট মানে দুজন একসাথে করছে, তাই এটাকে তো বাইডেন্টেড লিগ্যান্ড বলবো আমরা। এটাকে কি বলবো? বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড। আর এটা কি ডেন্টেড বলো? এটা কি ডেন্টেড? মনোডেন্টেড লিগ্যান্ড। ক্লিয়ার? ভেরি গুড, আগের এক্সাম্পল দিলে আরো ভালো হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা ঢুকবে কি? ঢুকলে ঢুকে নাও তাড়াতাড়ি। আগের এক্সাম্পল দিয়ে ও চাইছে, আমি আগের এক্সাম্পলটা দিয়ে করে দিচ্ছি। চলো আগের এক্সাম্পলটা আমি একটু দেখে নিই। অসুবিধা নাই, চলো দেখো আগের এক্সাম্পলটা কি ছিল একটু আমাকে নক করো। CO NH3 Cl2 Cl, এই যে কম্পাউন্ডসটা, এখান থেকে বা এখানে ডোনার অ্যাটম কি করে আমরা চিনবো? তোমাদের একজনের প্রবলেম আমি দেখিয়ে দিই, সবারই ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। দেখো CO মাঝখানে থাকলো, এদিক থেকে NH3, এদিক থেকে NH3, এদিক থেকে NH3, এদিক থেকে NH3, আর এদিক থেকে একজন ঢুকেছে কে? Cl, এদিক থেকে একজন ঢুকেছে Cl। ওকে, এবার নাইট্রোজেন তার লোন পেয়ার দান করলো, এখানে নাইট্রোজেন তার লোন পেয়ার দান করেছে, এখানে নাইট্রোজেন লোন পেয়ার দান করেছে, এখানে নাইট্রোজেন লোন পেয়ার ক্লোরিন দান করেছে, এখানে নাইট্রোজেন লোন পেয়ার দান করেছে, এখানেও ক্লোরিন তার লোন পেয়ার দান করেছে, দিয়ে এগুলোকে মানে কোবাল্টের সাথে তারা অসমযোজী বন্ধন গঠন করেছে। বলা ভালো যে সব ক্ষেত্রে লিগ্যান্ড নিজের লোন পেয়ার কেন্দ্রীয় ধাতুকে দেবে। অসমযোজী বন্ধনটা কি আমি এর আগে বলেছিলাম যে একজন আরেকজনের সাথে যখন অসমযোজী বন্ধন করে তখন একজনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আরেকজনকে দিয়ে দেয়। কি করে দেয়? প্রথমত এটাকে কোভ্যালেন্টও বলা হয়, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডও বলা হয়। প্রথমত কি করে, এই দুটোর মধ্যে একটা ইলেকট্রন দিয়ে দেয়, কাকে? বি কে। দিয়ে এ আর বি একটা করে ইলেকট্রনের অধিকারী হলো। এই ইলেকট্রনটা কার? এ এর ইলেকট্রন। আর এই ইলেকট্রন একটা যে দিল সেই ইলেকট্রনটা এ এরই, কিন্তু পরক্ষণে আবার এই ইলেকট্রন দিয়ে সে কিন্তু গরম দেখায়। দেখো
ঠিক আছে আইনের ব্যবসা লাগা। তারপরে এই ইলেকট্রনটা যেটা দিয়েছিল ওটা দিয়েই কিন্তু আবার সে বন্ডে অংশগ্রহণ করালো। তাহলে প্রথমত কিন্তু অসম হলো, কিন্তু দ্বিতীয়ত লাস্ট মোমেন্টে গিয়ে আবার সম না অসম? সম না? তাই এটাকে বলা হয় অসমযোজী। কি বলা হয়? আবার সমযোজী। সমযোজী কাদের বলে? যারা সমযোজী তাদের সমযোজী বলে। কিন্তু অসমযোজী কাদের বলে? সমযোজী বাট সমভাবে ইলেকট্রনটা শেয়ার হয় না। এখানে সমভাবে হয়েছে, একজন তো দিয়েছে। মানুষ কারা? আমরাই। আবার অমানুষ কারা? অমানুষ কারা? আমরাই তো। অমানুষও তো আমরাই। কেন? কারণ মানুষকেই অমানুষ বলা হয়। মানুষের যা যা বৈশিষ্ট্য সেগুলো না থাকলেই অমানুষ। মানে মানুষের মধ্যেই যদি মানুষের থাকা ভালো ভালো বৈশিষ্ট্যগুলো না থাকে তাহলে, তাই সমযোজীকেই অসমযোজী বলছি, কিন্তু ইলেকট্রনটা অসমভাবে ব্যবহার হয়। তাই এখানে নাইট্রোজেন ইলেকট্রন দেয় লোন পেয়ার, ক্লোরিন লোন পেয়ার দেয়, নাইট্রোজেন লোন পেয়ার দেয়। বুঝতে পারছো? কিন্তু একজনই দিচ্ছে সেকেন্ড নাইট্রোজেন, এখানে একজনই দিচ্ছে সেকেন্ড ক্লোরিন। তাই এরা মনোটোনাল বা মনোডেন্টেড। মনোডেন্টেড লেখা। ওকে, ঠিক আছে। এটা টুকবে নাকি নতুন নতুন শুরু করবো? কেন্দ্রীয় ধাতু জারণ অবস্থা পয়েন্ট করো। দেখো, অক্সিডেশন যাও calculation of central metal atom. Central metal atom. Central metal atom. Coordination, oxidation state, calculation of central metal atom. যে কোনো সবর্গীয় যৌগে কেন্দ্রীয় যে ধাতু তার অক্সিডেশন স্টেটটা কি আছে সেটা ক্যালকুলেট করব আমরা। যে কোনো করা যাবে। আমি দুই রকম করিয়ে দিচ্ছি। দুই রকম যৌগের করিয়ে দিচ্ছি। দেখো, যেমন ধরো K4FeCl6 থার্ড ব্র্যাকেট। মন দিয়ে শুনবে, একবারে লেকচারটা দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পরে করে টুকতে পারবে, অসুবিধা নেই। K4FeCl6 এই যৌগটার মধ্যে Fe এর যে অক্সিডেশন স্টেট বার করার জন্য প্রথমত এটাকে আয়নে ভাঙতে হবে। রুলস হচ্ছে প্রথমত আয়নে ভাঙবো আমরা। যে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডেরই যদি আমরা কেন্দ্রীয় ধাতু জারণ অবস্থা বার করি তাহলে সেটাকে আয়নে ভেঙে নেব। তাহলে আয়নে ভাঙলে কি পাবো? দেখো, 4K প্লাস FeCl6 4 মাইনাস। এবার এখানে আমরা ডাইরেক্ট বসালাম কেন, অনেকের অসুবিধা হতে পারে, তো ভালো করে শুনে নাও। 4K প্লাস যারা বাইরে থাকে, মানে বাইরে আগের বাইরে হোক বা এই এন্টিটির পরের বাইরে হোক, যারা যারা থাকতে পারে এবং তারা কি ফর্মে ভাঙে, পটাশিয়াম থাকতে পারে প্লাস ফর্মে ভাঙবে, সোডিয়াম থাকতে পারে প্লাস ফর্মে ভাঙবে, Mg2 প্লাস ফর্মে ভাঙবে, Al3 প্লাস ফর্মে থাকবে, NH4 থাকলে প্লাস ফর্মে ভাঙবে। তাহলে যে জিনিসটা বাইরে থাকবে, যে পটাশিয়াম হোক সোডিয়াম হোক, যারা বাইরে থাকবে তারা কি ফর্মে ভাঙবে সেটা বসিয়ে দিলাম, মানে শিখিয়ে দিলাম। আর যটা থাকবে সংখ্যাটা, সেই সংখ্যাটা কোথায় যাবে? সামনে বসবে। সংখ্যাটা সামনে বসবে, তাহলে ভুল হবে না। এবার পরে কারা থাকতে পারে? পরে থাকতে পারে SO4 একটা মিলে -2, একটা মিলে -2। SO4 একজনই, চার্জ -2। ওকে, Cl থাকতে পারে -1, PO4 থাকতে পারে -3, CO3 থাকতে পারে -2, মানে এরা থাকতে পারে। এবার এরা কটা করে থাকছে সেইটা কোথায় বসাবো? সামনে বসাবো। তাহলে ভাঙার প্রথম রুলসটা শেখালাম। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি, যে এখানে
ভাঙলাম যেটা বাইরেরটাকে যেভাবে ভাঙলাম, ভাঙার পরে তাদের চার্জকে আমরা মানে কাউন্ট করব। সামনে যা বসবে সেটার সাথে তার চার্জকে গুণ করব। ধরো 4 আর +1, তাহলে কটা প্লাস? 4 আর +1 গুণ করে নাও, +1 আর 4 প্লাস। তাহলে এই জায়গায় ততই বসাবো ওর সমান কিন্তু বিপরীত আধান, মান সমান কিন্তু বিপরীত আধান, যাতে করে এটা আর ওটা মিলিয়ে মানে এই আধার আর ওই আধার মিলিয়ে প্রসম হয়ে যায়। তাহলে ভাঙার নিয়মটা বুঝে গেলাম। এবার অক্সিডেশন স্টেটটা কি করে ক্যালকুলেট করব? যার অক্সিডেশন স্টেট বার করব, বলেছি সেন্ট্রাল মেটাল অ্যাটম, এখানে সেন্ট্রাল মেটালটাকে Fe। তাহলে যেহেতু আমরা জানি না Fe জারণ স্তর, তাই ধরে নেব Fe জারণ স্তর x। ধরা হলো Fe এর জারণ স্তর সমান কি x। ওকে, যেহেতু জানি না তাই x ধরলাম। এবার রুলস কি? এই যে কোঅর্ডিনেশন এন্টিটি যেটা বলছি, কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যেই তো এই x এর জারণ স্তরটা মানে Fe জারণ স্তরটা বার করছি। তাহলে ওই x এর সাথে কেন্দ্রীয় ধাতুর সাথে যুক্ত যেগুলো লিগ্যান্ড, তাদের জারণ স্তরগুলোকে যোগ করব। যত রকমের জটাই থাকুক সবগুলো লিগ্যান্ডগুলোর জারণ স্তরকে যোগ করব, যোগ করে কোঅর্ডিনেশন এন্টিটির আধারের সাথে সমান করব। ওকে, তাহলে x প্লাস Cn এর জারণ স্তর কত আমি দেখিয়ে দিচ্ছি। যারা বাইরে লিগ্যান্ড হিসাবে থাকে তাদের মধ্যে Cn যদি থাকে তাহলে তার জারণ অবস্থা কত? -1। তাহলে -1 একটা Cn এর আছে কটা Cn? 6টা Cn, তাই 6 দিয়ে গুণ করলাম। আর কিছু কি লিগ্যান্ড আছে? তাই যতটা লিগ্যান্ড যত রকমের থাকবে সবারই যোগ করব ওই x এর সাথে, দিয়ে এটাকে কার সাথে সমান করে বললাম? কোঅর্ডিনেশন এন্টিটির আধারের সাথে, তাই না? তাহলে -4, তাহলে ইকুয়ালস এটা সমান সমান x ইকুয়ালস টু এই পারে চলে গেল -6, তাহলে হয়ে গেল সরি +6, তাহলে হয়ে গেল +2। তাহলে Fe এই যৌগের মধ্যে Fe কি স্টেটে আছে বলো তো? 2+ স্টেটে আছে। এখন কারো মনে হতে পারে যে স্যার এগুলোর মধ্যে কারা থাকবে আর তাদের জারণ অবস্থা কত হবে সেটা আমি তো বুঝতে পারছি না, তাই সেগুলো লিখে দিচ্ছি। কারা থাকতে পারে আর তাদের জারণ অবস্থাটা কত হবে? Cl থাকতে পারে -1, Cl ও থাকতে পারে -1, Br থাকতে পারে -1, Fও থাকতে পারে সেটারও -1, NH3 থাকতে পারে তার জারণ অবস্থা 0, NO2 থাকতে পারে তার জারণ অবস্থা -1, H2 ও থাকতে পারে তার জারণ অবস্থা -1 না 0, NO 0, CO থাকতে পারে 0। আচ্ছা, EN ইথিলিন ডাইয়ামিন যেটা বলছি সেটা থাকলে 0। আচ্ছা, NCS থাকলে -1, এটা হচ্ছে আইসোথায়োসায়ানেট, যদি থাকে তাহলে -1। বেসিক্যালি এগুলোই থাকবে। তাহলে এগুলো লিগ্যান্ড রূপে থাকতে পারে, লিগ্যান্ড রূপে, আর এরা কাউন্টার আয়ন রূপে থাকতে পারে, কাউন্টার আয়ন রূপে থাকতে পারে। তাহলে এরা লিগ্যান্ড রূপে থাকবে আর এটা কাউন্টার আয়ন রূপে থাকতে পারে। ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিলাম তোমাদের। এই যে ব্যাপারগুলো এগুলো যদি জানা থাকে তাহলে আমরা জারণ স্তর যে কোনো ক্ষেত্রে বার করতে পারবো। যেমন আরেকটা एग्जांपल দেখো, CONH3 বা হোল 4 করছি, Cl2 থার্ড ব্র্যাকেট Cl, দেখে নাও পরে লিখবে। দেখো, ধরো এই যৌগটার কোবাল্টের জারণ অবস্থা বার করতে হবে। ওকে, তাহলে প্রথম রুলস কি বলেছি? আয়নে ভাঙবো। কিভাবে ভাঙবো? প্রথমে কাকে ভাঙবো? কাউন্টার আয়নে কে আছে সেই হিসাবে ভেঙে নেব। তাহলে প্রথমে Cl মাইনাসটাকে বার করে দাও। দেখো বুদ্ধিমানের কাজ এটা। Cl আছে কটা? একটা, তাহলে এখানে কত বসাবো? 1 বসালাম। ওকে, না বসালেও হবে, কিন্তু বোঝানোর জন্য আমি ক্লিয়ার করার জন্য তোমাদের বলছি। এবার বাকি পার্টটাকে আগে আছে তো আগে বসাবো। দেখো CONH3 হোল 4 Cl2, তাহলে এখানে কত বসাতে হবে? এন্টিটির আধার কত বসাতে হবে? +1 নাকি -1? ভেরি গুড, +1। তাহলে +1 বসিয়ে দিলাম। তাহলে কোঅর্ডিনেশন এন্টিটির আধারটা পেয়ে।
এবার আমি যে বার করব কার জারণ অবস্থা বার করব, কার জারণ অবস্থা বার করব, কোবাল্টের। জানি কি, তাহলে কত ধরবো, x ধরে নেব। তাহলে x তার সাথে কাদেরকে যোগ করব, যেগুলো লিগ্যান্ড যটা আছে, যত রকমের আছে সবারই। কিন্তু NH3 আছে, কত NH3, 0। কটা আছে, 4। তার সাথে যোগ করব Cl2 আছে, তাহলে Cl এর জারণ অবস্থা -1 আছে কটা, 2টো, তাই 2 দিয়ে গুণ, ইকুয়ালস টু কত, +1। কেন -1? এই যে আধারটা এর আধারের সাথে কোঅর্ডিনেশন এন্টিটির আধারের সাথে সমান করব, তাহলে +1। তাহলে যদি তাই হয় তাহলে x, এটা তো 0, এটা -2, ওপারে গেলে +3, তাহলে এটা হয়ে গেল +3। তাহলে কোবাল্ট এখানে কি স্টেটে আছে বলো, কোবাল্ট 3 স্টেটে আছে। তাহলে এই জারণ অবস্থা +3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা বুঝে গেলে আশা করছি। আমি একটু বাড়ির কাজ দিচ্ছি, ঘর থেকে মানে করে আনবে। কি কাজ, ছায়া বা সাঁতরা যে কোনো বইয়েরই যে কোনো 15টা যৌগের, প্রত্যেকে আলাদা আলাদা হতে পারে, একই হতে পারে, যে কোনো 15টা যৌগের, মানে 15টা যৌগ বই থেকে খাতায় টুকবে, টুকে তার ধাতুর জারণ অবস্থা নির্ণয় করে আসবে। পড়াটা বুঝতে পারলেন? আমি পড়া নির্দিষ্ট কোনো যৌগ সবাইকে দিচ্ছি না, বই থেকে যৌগ বার করবে, ওই যৌগটা বার করে সেখান থেকেই মানে সেখানকার ধাতু জারণ অবস্থা বার করবে, এরকম 15খানা যৌগ করে আসবে। আর যেখানে অসুবিধা হবে আমাকে বলবে, পরের দিন আমি সলভ করব। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাঁ স্যার বলো।